বিয়ে ৩৬ দিনের মাথায় আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে মায়ের বাড়িতে চলে আসি। আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার মূল কারণ ছিল আমার সাথে তার কোনো দিক থেকেই একদমই সেটিং ছিল না। বন্ধুরা, তোমরা বর্তমান আমার শারীরিক গঠনটা নিশ্চয়ই দেখতে পারছ। এখন আমার শরীরের ওয়েট প্রায় ৬৮ কেজি। যখন আমার বিয়ে হয় তখন ওয়েট ছিলাম ৬১ কেজি, আর আমার স্বামীর ওয়েট ছিল ৪৬ কেজি। বন্ধুরা, এটা তো বললাম শুধু তার শারীরিক গঠনের কথা, আর যে বিশেষ কারণে আমি তার থেকে ডিভোর্স নিয়ে চলে আসছি সেই বিষয়টা তোমরা আমার গল্পের মাঝেই ক্লিয়ার হতে পারবে। অবশ্যই এতক্ষণে তোমরা মূল বিষয়টা বুঝেই ফেলেছ। বন্ধুরা, তোমরা হয়তো জানো, হাতি যেমন খায় ঠিক তেমনি শারীরিক ওয়েট, এমনকি তার গায়ের শক্তিটাও ঠিক তেমনিই থাকে। আশা করছি আর তোমাদেরকে বেশি কিছু ভেঙে বোঝাতে হবে না। এবার আমরা মূল গল্পে ফিরে আসি। তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে। স্বামীর বাড়ি থেকে ডিভোর্স নিয়ে মায়ের বাড়িতে আসা প্রায় ৭ মাস হয়ে গেল। এর মধ্যে আমার মা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছিল ভালো একটা ছেলে দেখে আমাকে তার হাতে তুলে দিতে, কিন্তু তেমন কোনো ছেলে খুঁজে পাচ্ছিল না। যেসব ছেলে দেখা হয়েছে এদের কেউই আমার শারীরিক গঠনের সাথে মিলে উঠতে পারে না। বাবা বাড়িতে না থাকায় সম্পূর্ণ দায়িত্ব আমার মা এবং ছোট ভাই নয়নের ওপর পড়ে। আমার ছোট ভাই নয়নের বয়স ২২ বছর। নয়ন আমার থেকে ১ বছরের ছোট। ওর শারীরিক গঠনটা ঠিক আমার মতোই। যেহেতু সে আমার আপন ছোট ভাই, সেহেতু তো সে আমার মতোই হবে, তাই না? বর্তমান আমার মাঝে মধ্যে এমন মনে হতো আমার ছোট ভাই নয়ন আমার আপন মায়ের পেটের ভাই না হয়ে যদি আমার চাচাতো বা খালাতো ভাই হতো, তাহলে হয়তো পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হতাম আমি। কারণ ছোটবেলা থেকে নয়নকে আমি নিজের হাতে গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত অনেক বছর যাবৎ আমি নিজেই করিয়েছি। ওর সব কিছু সম্পর্কে আমার মুখস্থ। বন্ধুরা, আমার কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমার কষ্টটা কোন জায়গাতে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি মাকে বললাম, আচ্ছা মা, এই ৬-৭ মাস ধরে তোমরা কি একটা ভালো ছেলে খুঁজে পেলে না? মা তখন বলল, এ যাবৎ তো অনেক ছেলে দেখলাম, কোনো ছেলেকে দেখে তো তোর পছন্দ হয় না। এবার আমি মাকে বললাম, এখন থেকে তোমরা যে ছেলেকে পছন্দ করবে আমি সেই ছেলেকেই বিয়ে করব। মা একটা হাসি দিয়ে বলল, আমি সব বুঝতে পারছি। আমি তখন মাকে বললাম, সব কিছু যখন বুঝতে পেরেছ তাহলে আর দেরি করো না। আমার মা মাথা নাড়িয়ে সম্মতি দিল। এবার আমি মাকে বললাম, আচ্ছা মা, তোমারও বয়সটাও খুব একটা বেশি না, হয়তোবা আমার থেকে ১৫ বছরের বড়, এখনো ৪০ আপ হয়নি। তাহলে তুমি বাবাকে ছাড়া একা একা কিভাবে রাত দিন পার করছো? আমার বাবা তো প্রায় ১৩ বছর হলো প্রবাস জীবন পার করছে। আমার এই প্রশ্নের উত্তরে মায়ের মুখটা একদম শুকিয়ে গেল। আমি বুঝতে পারলাম না মায়ের মুখটা কেন এমন মলিন হয়ে গেল। আমি তো কথাটা ঠাট্টা করে বলেছি, তাহলে আমার মায়ের মুখটা গোমড়ামুখী হয়ে গেল কেন? একটা কথাও মা মুখ দিয়ে বের করল না। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? হঠাৎ করে তোমার মুড অফ হয়ে গেল কেন? আমার মা আর একটি কথাও না বলে সেখান থেকে উঠে চলে গেল। আমি এর কারণ খুঁজতে থাকলাম। এরপর থেকে বেশ কয়েকটা দিন মা আমার সাথে ঠিকমতো কথা বলে না। হঠাৎ একদিন একটা দৃশ্য আমার চোখে পড়ল। রাত তখন প্রায় ৩:৩০। মৃদু মৃদু পেটের ব্যথায় আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম এখন আমাকে বাথরুমে যেতে হবে। আমি রুমের দরজাটা খুলে বাথরুমের দিকে যাচ্ছি। বাথরুমটা ছিল মায়ের রুম পার করে সোজা উত্তর কর্নারে, অর্থাৎ আমাকে মায়ের রুমটা পার দিয়ে বাথরুমে যেতে হবে। আমি মাত্রই দরজা খুলে ২ পা ফেলেছি, ঠিক সেই মুহূর্তে আমার ছোট ভাই খুব দ্রুত গতিতে মায়ের রুম থেকে বের হয়ে ওর রুমের দিকে চলে গেল। হয়তোবা সে আমাকে খেয়াল করেছে কিনা জানি না, তবে হালকা একটু অন্ধকার হলেও আমি স্পষ্ট দেখতে পেয়েছি মায়ের রুম থেকে কোন ব্যক্তি বের হল। সেই মানুষটা আর কেউ নয়, আমারই আপন ছোট ভাই নয়ন। এখন আমি চিন্তা করলাম, তাহলে ভেতরে আমার মায়ের পরিবেশটা একটু দেখতে হবে। মায়ের দরজার সামনে যেতেই ভেতর থেকে দরজাটা আটকে গেল, অর্থাৎ আমার মা নয়ন বের হওয়ার সাথে সাথে দরজা ভেতর থেকে সিটকানি দিয়ে ফেলল। দৃশ্যটা আমার মনের ভেতরে অন্য রকম এক দোলা দিয়ে গেল। তারপর আমি বাথরুম সেরে এসে আমার বিছানায় বসে বাকি রাতটুকু নয়নের কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। এবার আমি মনে মনে একটু চালাকি খাটানোর চেষ্টা করলাম। তারপর খুব ভোরবেলা ঝাড়ুটা হাতে নিয়ে মায়ের রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। অনেক দেরিতে মা দরজাটা খুলল।
হয়তোবা আমার সামনে আসার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তার। তারপরও আমি মায়ের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলাম যে আমার মা যেন বুঝতে না পারে আমি কিছু অনুমান করতে পারছি। তারপর মা আমাকে জিজ্ঞেস করল, কিরে আশা, তুই এত সকালে আমার রুমে আসলি কেন? আমি তখন মাকে বললাম, সকাল সকাল ঘুম ভেঙে গেল তো, তাই ভাবলাম তোমার রুমটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। এবার আমার মা আমাকে বলল, ভালোই করেছিস, আজকে আমার শরীরটা ভালো না, মাথাটা কেমন যেন ঘুরছে, একটু গোসল দিলে হয়তো ভালো লাগবে। মায়ের এমন কথা শুনে আমার আর কোনো কিছুই বুঝতে বাকি রইল না। আমি আর মাকে কোনো কথা বললাম না। সকালবেলা নয়নও ঘুম থেকে উঠল, ঠিক বেলা 11টার দিকে। সে ঘুম থেকে উঠেই তার লুঙ্গি আর গামছা নিয়ে সোজা গোসলখানার দিকে রওনা হল। বন্ধুরা, ইদানিং দেখছি আমার মা মোটামুটি একটু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে। নিজেকে এমনভাবে পরিপাটি করে রাখে যে কেউ দেখলে হয়তো একটু সময় হলে তার দিকে তাকিয়ে থাকবে। তারপর আমি আরেকটা বিষয় খেয়াল করলাম। নয়নের প্রতি আমার মায়ের বর্তমান কেয়ারিংটা অনেক বেশি বেড়ে গেছে। নয়ন বাড়ি থেকে কোথাও বেরোলে আমার মা তার ড্রেস থেকে শুরু করে মাথায় চিরুনি দিয়ে নিজের হাতে তার চুল আছড়িয়ে দেয়। এবার আমিও তাদের মা ছেলে দুজনকে চোখে চোখে রাখতে শুরু করলাম। প্রতিদিন রাত্রে মিনিমাম 5 থেকে 6 বার আমার মায়ের রুম এবং নয়নের রুমের সামনে যাওয়া আসা শুরু করলাম। কিন্তু আমি বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না, তারা কি কিছু বুঝতে পারল? এইভাবে প্রায় 1 সপ্তাহ ঘুরেও তাদের চোখে পড়ল না। তাহলে কি সেদিনের দৃশ্যটা দেখার মধ্যে আমার ভুল ছিল? প্রায় 1 সপ্তাহ রাত জাগতে জাগতে আজকে আমি বড় ক্লান্ত। আমার নিজের কাছে মনে হচ্ছে ওদের পিছনে না লেগে এই মুহূর্তে আমার ঘুমের বিশেষ প্রয়োজন। তাই আমি সিদ্ধান্ত নিলাম আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়ব। তারপর রাতের খাওয়া দাওয়া করে আমি রুমে এসে বিছানাপত্র ঠিকঠাক করে আমার মা এবং ছোট ভাই নয়নের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে রাত্রে আমার ঘুম ভেঙে গেল। মোবাইলের ডিসপ্লের আলো জ্বালিয়ে দেখলাম রাত তখন 2:30 বাজে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বিছানা থেকে উঠে রুমের দরজা খুলে বেরোলাম। প্রথমে আমার ছোট ভাই নয়নের রুমের দরজার সামনে গেলাম। দেখলাম নয়নের রুমের দরজাটা খোলা রয়ে গেছে। আমি আস্তে করে দরজাটা ধাক্কা দিলাম। তারপর দেখলাম বিছানাতে নয়ন নেই। মনের ভেতর সন্দেহ ঢুকে গেল। এবার আমি ভাবতে লাগলাম, আজকে তোমরা মা ছেলে যাবে কোথায়? তারপর মায়ের দরজার সামনে গেলাম। দেখলাম দরজাটা ভেতর থেকে সিটকানি আটকানো রয়েছে। এবার আমি বুঝতে পারলাম, মায়ের রুমের দরজা ভেতর থেকে যেহেতু লক করা রয়েছে, তাহলে আমার মা রুমের ভেতরে ঘুমিয়ে আছে। পরক্ষণে আবার চিন্তা করলাম, এত রাত্রে নয়ন যাবে কোথায়? নয়ন আর আমার মাকে নিয়ে ভাবতে ভাবতে আমি যেন পেরেশান হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ করে আমার একটা বিষয় মনে পড়ে গেল। সেটা হলো, আমার মায়ের রুমের পিছন সাইডে আর একটা দরজা আছে। আমার তখন মনে হলো, আমার মা পিছনের ওই দরজা দিয়ে তো বেরোতে পারে, তাই না? কিন্তু বড় প্রবলেম হয়ে দাঁড়ালো। এত রাত্রে পিছন সাইডে অন্ধকারের মধ্যে দিয়ে যেতে আমার খুব ভয় করছিল। তারপরেও আমি সত্যটা উন্মোচন করার জন্য মায়ের রুমের পাশ দিয়ে পেছনের দরজার দিকে গেলাম। চারদিকে বিট ঘুটে অন্ধকার। মনের মধ্যে একটু একটু ভয়ও করছিল, কিন্তু তারপরেও আমার শুধু একটাই টার্গেট রয়ে গেছে, আমাকে যেভাবে সঠিক তথ্যটা বের করতে হবে। এবার আমি লক্ষ্য করে দেখলাম পিছনের সেই দরজাটা বাইরে থেকে লক করা রয়েছে, তার মানে ভেতরে কোনো মানুষ নেই। এবার আমি তাদেরকে টার্গেট করে খুঁজতে থাকলাম, কিন্তু বাড়ির মধ্যে কোথাও খুঁজে তাদের মা ছেলের হদিশ মিলছিল না। তাহলে এত রাত্রে তারা গেল কোথায়? চারদিকে থমথমে অন্ধকার। আমার মনের ভিতরে অনেকটাই ভয় লাগছিল। তারপর আমি বারান্দা উপরে এসে দাঁড়ালাম। ঠিক সেই মুহূর্তে আমার ছোট ভাই নয়ন এবং আমার মা কোত্থেকে যেন ছুটে এসে বারান্দার উপর দাঁড়ালো। আমরা একদম সম্মুখী হয়ে গেলাম। কেউ কারো সাথে কথা বলছিলাম না। নয়ন তার রুমে ঢুকে গেল। আমি লক্ষ্য করলাম ছেলেটার গায়ে পোশাকটা কেমন যেন একটু ভেজা ভেজা ছিল। মনে হচ্ছিল অনেক পরিশ্রমের কাজ করেছে, যার কারণে গাটা ঘেমে গেছে। বেশ কিছু সময় আমার মা একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমিও লজ্জায় মায়ের দিকে তাকাতে পারছিলাম না। মাঝে মধ্যে নিচ থেকে চোখের পলক তুলতেই আমি বুঝতে পারছিলাম আমার মায়ের দৃষ্টি যেন আমার উপর থেকে সরছে না।
তার চোখ মুখে রাগের এক কালো ছায়া। এবার আমার মা আমাকে মুখ ফুটে বলেই ফেলল, কি হয়েছে আশা? এত রাতে তুমি বারান্দার উপর দাঁড়িয়ে আছো কি জন্য? মায়ের কথা শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। সেই রাগের আগে আমি মাকে বললাম, তার আগে তুমি বলো, নয়ন আর তুমি এত রাতে কোথায় গিয়েছিলে? আমার কথা শুনে মা আরও রেগে গেল। তারপর আমাকে বলল, আমরা মা ছেলে কোথায় গিয়েছিলাম সেই হিসেব তোকে দেওয়া লাগবে? আমি তখন মাকে বললাম, আমাকে দেওয়া লাগবে না মানে? আমি তো তোমার মেয়ে, সবকিছু শোনার অধিকার তো আমার আছে, তাই না? আমার এমন কথা শুনে মা অনেকটাই নর্মাল হয়ে আসলো। তারপর আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেল। খাটের উপর বসিয়ে আমাকে বলল, আশা, তোমার কাছে আমি মা হয়ে একটা রিকোয়েস্ট করব। মায়ের এবং আবেগপ্রবণ কথাতে আমার মনটা কেমন যেন নর্মাল হয়ে গেল। তারপর আমি মাকে বললাম, ঠিক আছে মা, তুমি তোমার কথাটা বলো, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার কথাটা রাখার জন্য। এবার মা আমাকে বলল, তুমি তো জানো তোমার বাঘা আজ কতটা বছর প্রবাসে। একটাবার কি আমার চিন্তাটা তোমরা করেছ? আমি কিভাবে জীবনযাপন করছি? পৃথিবীতে টাকা পয়সায় কি সব? বেঁচে থাকতে গেলে মানসিক শান্তিটুকু থাকা দরকার। আজকে তুমি আমাকে নিয়ে যে আইডিয়াটা করছো, তোমার আইডিয়াটা একদম ঠিক। একভাবে চুপচাপ এতটা বছর থাকতে থাকতে আমার শরীরটা কেমন যেন ভার হয়ে গেছে। তাই ভাবলাম তোমার বাবার আশায় বসে না থেকে ভিন্ন কোনো কাজের মাধ্যমে নিজেকে ভালো রাখা যায় কিনা দেখি। আমি সেই চেষ্টাটাই করছিলাম। মায়ের কথাগুলো শোনার পরে আমি শুধু মাকে বললাম, এই শক্ত কাজকর্মগুলো নয়নকে দিয়ে করাচ্ছ কেন? ও তো ছোট মানুষ, ও কি এসব কাজকর্মের আগামাছে কিছু বোঝে? আমার মা তখন বলল, তোমার ছোট ভাই নয়ন কি আর এখনও ছোট আছে? ওর বর্তমান রানিং বয়স ২২ বছর। এখনই তো ওর পরিশ্রম করার পারফেক্ট সময়। তাছাড়া নয়নকে দিয়ে আমি বেশ কিছুদিন ধরে যে কাজই করাচ্ছি, সেই কাজই সে এত সুন্দরভাবে ফিনিশিং দিচ্ছে, তার কাজের ধরন দেখলে মনে হচ্ছে অনেক অভিজ্ঞ একটা ছেলে। মায়ের মুখে আমার ছোট ভাই নয়নের কাজের প্রতি এতটা দক্ষতার কথা শুনে আমার মনে হল, আমারও তো প্রায় ৮-৯ মাসের বিভিন্ন ধরনের কাজ জমা হয়ে আছে। একটাবার নয়নকে দিয়ে চেষ্টা করিয়ে দেখব নাকি? আবার ভাবলাম, নয়নকে আমি কথাটা বলবো কিভাবে, যদি সে কিছু মনে করে? বন্ধুরা, আমার ছোট ভাই নয়নের বডি ফিটনেস এতটা সুন্দর যে ওর মাথায় ২ মণ ওজনের বোঝা চাপিয়ে দিলেও কিছু মনে করবে না। বন্ধুরা, যেহেতু আমি নিজের মুখে তাকে কিছু বলতে পারবো না, সেহেতু আমাকে এমন প্রসেসিংয়ে চলতে হবে যেন সে নিজেই আমার কষ্টটা অনুভব করতে পারে। এমনকি নয়ন নিজ মুখে আমাকে বলবে, আপু, তোমার এত কষ্ট আমার ভালো লাগছে না, তোমার সকল কাজকর্ম আমি নিজে করে দিচ্ছি। এবার আমার মা আমাকে চুপচাপ থাকা অবস্থায় দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করল, আশা, একদম চুপ হয়ে গেলে যে? নাকি তুমিও তোমার জমে থাকা কাজকর্ম নিয়ে ভাবছ? মায়ের এমন কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে উঠে আমার রুমে চলে আসলাম। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আমাকে এমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে যেন আমার নিজের মুখে নয়নকে কোনো কিছু বলতে না হয়। তারপর আমি দুপুরবেলা গোসল সেরে শোকেসের ভেতর থেকে নতুন একটা লাল কালারের 3 পিস বের করে পরলাম। তারপর মেকআপ বক্স থেকে সাজগোজের জিনিস বের করে হালকা একটু সাজগোজ করলাম। তারপর বাইরে বের হয়ে মনে মনে নয়নকে খুঁজছিলাম, কিন্তু কোথাও নয়নকে খুঁজে পাচ্ছিলাম না। নয়নকে খুঁজে না পেয়ে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল যে আমার রুমের ভেতরে এসে খাটের উপর শুয়ে পড়লাম। তারপর কখন ঘুমিয়ে গেছি আমি একটুও টের পাইনি। রাত তখন 10টা। কারো হাতের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি আমার ছোট ভাই নয়ন আমার দিকে অপালকভাবে তাকিয়ে কি যেন ভাবছে, আর আমার মাথায় হাত বুলাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি মনে মনে যা ভাবছি সেটাই কি বাস্তব হতে চলেছে? এবার আমি নয়নকে বললাম, তুই কখন আসলি নয়ন? নয়ন তখন আমাকে বলল, আমি অল্প একটু সময় হলেও এসেছি। তোমার জন্য শহর থেকে একটা জিনিস কিনে এনেছি, সেটা দেওয়ার জন্যই তোমার রুমে আসছি। এসে দেখি তুমি ঘুমাচ্ছ, তাই ভাবলাম তোমাকে ডিস্টার্ব না করে তোমার মাথায় হাত বুলিয়ে দেই, যেন তোমার ঘুমটা ভালো হয়। এবার আমি নয়নকে জিজ্ঞেস করলাম, আমার জন্য আবার কী জিনিস কিনে এনেছিস? এবার নয়ন ছোট্ট একটা শপিং ব্যাগ আমার হাতে দিল। আমি নয়নকে জিজ্ঞেস করলাম, ব্যাগের মধ্যে কি আছে নয়ন? নয়ন তখন বলল, আপু, তুমি তো জানো, আমি ছাদের উপরে বিকেল টাইমে বসে একটু নিরিবিলি সময় কাটাই।
আমাদের বাড়িতে যে ৩ জন মানুষ, আমরা প্রতিদিন আমাদের গোসল শেষে ভেজা কাপড়গুলো আমরা ছাদে শুকাতে দেই। আজ কয়েকটা দিন ধরে দেখছি তোমার ব্যবহার করা লাল এবং নীল কালারের ওই 2টার ফিতে ছিঁড়ে গেছে। তাই আমি ভাবলাম যদি দুলাভাই থাকত তাহলে হয়তো তোমাকে এইসবগুলো আবার কিনে এনে দিত। যেহেতু আজ ৮-৯ মাস ধরে তুমি আমাদের বাড়িতে, আবার শহর বাজারে তুমি তেমন একটা যাও না, সেজন্য ভাবলাম আমি যেহেতু শহরে আমার শার্ট প্যান্ট কিনতে এসেছি, তোমার জন্য এই 2টা জিনিস কিনে নিয়ে যাই। এবার আমি নয়নের চোখমুখের দিকে তাকিয়ে অনেক কিছু বুঝতে পারলাম। আমার মনের ভিতর আলাদা একটা শক্তি সঞ্চয় হলো। তারপর আমি নয়নকে জিজ্ঞেস করলাম, আচ্ছা নয়ন, তোকে একটা কথা জিজ্ঞেস করব, একদম সত্যি কথা বলবি, একটা মিথ্যার আশ্রয়ও নিবি না। আমার এমন কথা শুনে নয়ন হাহাপু। আমি তখন বললাম, আগে তুই স্বীকার কর, এক বিন্দু পরিমাণও মিথ্যা বলবি না। নয়ন তখন বলল, তুমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে কথাটা বলতে পারো, আমি তোমার কাছে একটা কথাও লুকাবো না। এবার আমি নয়নকে বললাম, সেদিন রাতে যে মায়ের রুমের দরজার সামনে বারান্দার ওপর তোর সাথে আমার দেখা হলো, তুই আমার সাথে কথা না বলে এক দৌড়ে তোর রুমে ঢুকে পড়লি, তখন তুই কোথায় গিয়েছিলি এবং কোন কাজে গিয়েছি? আমার এই কথার জবাবে নয়ন একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি জানতাম আপু তুমি এই কথাটাই আমাকে জিজ্ঞেস করবে। তারপরেও আমি তোমাকে এক বিন্দু পরিমাণ মিথ্যা বলবো না। তুমি তো জানো আমাদের বাবা আজ কতটা বছর হলো প্রবাসে গেছে। বাবার শূন্যতা কিন্তু আমরাও অনুভব করতে পারি, আমাদের চেয়ে 1000 গুণ বেশি অনুভব করে আমাদের মা। সে এই কষ্ট আমাদের কারো কাছে প্রকাশ করতে পারে না। তোমার বিয়ের প্রায় 1 মাস পর আমার চোখে একটা দৃশ্য ধরা পড়ল। আমি শহর থেকে মাত্রই বাড়িতে এসেছি। মায়ের রুমের সামনে বারান্দার উপর দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা পুরুষ মানুষের কণ্ঠ এলো আমার কানে। আমি অমনি থমকে দাঁড়িয়ে গেলাম। তারপর মায়ের রুমের জানলার পর্দাটা হালকা করে টান দিয়ে দেখলাম আমাদের ছোট কাকা রতন মায়ের সাথে কথা বলছে। আমি মায়ের মুখ থেকে শুধু 2টা কথা শুনতে পেলাম। মা রতন কাকাকে বলল, রতন, নয়ন যে কোনো সময় বাড়িতে আসতে পারে, তুমি এখন চলে যাও। ঠিক রাত 11টার সময় আমাকে ফোন দিয়ে চলে এসো। রতন কাকা তখন বলল, ঠিক আছে ভাবি, তাহলে বাড়িতে সবাই ঘুমিয়ে গেলে তুমি আমাকে কল দিও। আমার আসতে তো বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে এসে হাজির আমি হব। তারপর রতন কাকা মায়ের রুম থেকে বের হয়ে চলে গেল। আমিও মনে মনে প্ল্যান করতে থাকলাম, আজকে যেভাবেই হোক তাদের দুজনের প্ল্যানিংটা আমাকে দেখতে হবে। তারপর আমি লক্ষ্য করলাম প্রতিদিন আমার মা রাতের খাবারের জন্য রান্না করতে যায় সন্ধ্যার পরে, অথচ আজকে 4:30 থেকে চুলায় রান্না উঠিয়ে দিয়ে সন্ধ্যার আগেই কমপ্লিট করে রাখল। তারপর মাকে দেখলাম লাল খয়েরি সুন্দর একটা শাড়ি পরে হালকা একটু সাজুগুজু করে মোবাইলটা হাতে নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি বুঝতে পারলাম আমার মা কোনো কিছুতে শান্তি পাচ্ছিল না। তারপর সন্ধ্যার পরে আমি রুমে শুয়ে পড়ে অনেক কিছু ভাবছি। হঠাৎ দেখে আমার মা এসে আমার খাটের উপর বসল। এবার আমি মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কিছু বলবে মা? মা তখন বলল, না, এমনিতেই তোমার রুমে আসলাম। এবার আমি মায়ের মতিগতি দেখে একটু বুদ্ধি খাটিয়ে বললাম, আজকে সন্ধ্যার পরে আমি একটু আমার বন্ধুর শাওনদের বাড়িতে যাব। বেশ কিছুদিন হলো ওদের বাড়িতে যাওয়া হয় না। আমার যাওয়ার কথা শুনে আমার মা খুবই খুশি হল। তারপর মা আমাকে বলল, শাওনের বাড়ি তো শহরে, রাতে গিয়ে কি এই রাতের মধ্যে ফিরতে পারবে? আমি বললাম, তা কি করে সম্ভব, কাল সকালে বাড়িতে আসব। মা তখন ন্যাকামো ভাব করে বলল, এত বড় বাড়িতে আমি একা একা আমার ভয় লাগবে না? তারপরেও তুমি যেহেতু যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছ, তখন আর আমি বাধা দেব না, কাল সকাল করে চলে এসো। মার কথা শুনে আমি বুঝতে পারলাম আমার মা চাচ্ছে আমি যেন আজকের রাত বাড়িতে না থাকি। তারপর আমি সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপর আমার এলাকার কয়েকজন বন্ধুর সাথে আমাদের বাজারের উপরে চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলে রাত 9:30টার দিকে বাড়িতে ঢুকলাম। এমনভাবে বাড়িতে ঢুকেছি একটা পিঁপড়া যেন বুঝতে না পারে যে বাড়ির মধ্যে কোনো মানুষ ঢুকেছে। তারপর 1 পা 2 পা করে মায়ের দরজার সামনে গেলাম। চাল 1 মিনিট শ্বাসরুদ্ধের মতো দাঁড়িয়ে থাকলাম। বন্ধুরা, তারপর মায়ের রুম থেকে এমন একটা শব্দ শুনতে পেলাম যে শব্দের সাথে তোমরা সবাই পরিচিত। তারপর আমি লক্ষ্য করলাম মায়ের রুমের দরজাটাও খোলা রয়েছে। বন্ধুরা, আমার বন্ধু শাওনের বাসায় যাওয়ার কথা শুনে আমার মা খুশিতে এতটাই আত্মহারা হয়েছিল যে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দিতে তার খেয়াল ছিল না।
এবার আমি নিঃশব্দের রুমের ভেতরে ঢুকে তাদের সামনে দাঁড়ালাম। আমাকে তিথি তাতে ওটাটা দের হয়েই চলে গেল। তারপর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আমার মা আমাকে খাটের উপর বসতে বলল। এবার আমি লক্ষ্য করলাম আমার মা মাথা নিচু করে এমনভাবে বসে আছে, তাকে দেখে আমার খুবই খারাপ লাগছিল। তারপর আমি মাকে বললাম, আচ্ছা মা, সামান্য এই কাজের জন্য তুমি অন্য মানুষকে বাড়িতে নিয়ে এসে আশপাশের মানুষের চোখে খারাপ হওয়ার কোনো যুক্তি আছে বল? আজকে যদি রতন কাকাকে আমি বাদে এলাকার অন্য কোনো মানুষ আমাদের বাড়িতে ঢুকতে দেখত, তাহলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াতো একটাবার ভেবে দেখেছ? আমি তোমার একজন উপযুক্ত সন্তান। তোমার যে কোনো সমস্যা তুমি একদম আমাকে ক্লিয়ারভাবে বলবে। তারপর দেখো আমি সেই কাজগুলো পারি কিনা। আমার কথা শুনে মা একটু স্বস্তি পেল। তারপর মা বলল, নয়ন, আজকে তো তুমি আমার শরীর এবং মনের অবস্থা দুটোই বুঝতে পারছ। কালকে তুমি বাড়ি থেকে কোথাও যাবে না। কাল থেকে আমরা মা ছেলে দুজন মিলে বাড়ির সব কাজগুলো ভাগাভাগি করে করব, যেন কখনো কোনো দিন আমাকে অন্য কারোর কাছে যেতে না হয়। আমি হাসি মুখে মাকে বললাম, ঠিক আছে মা, তুমি শুধু বলবে, আমার সেই কাজ করে দিতে দেরি হবে না। বন্ধুরা, এত সময় ধরে আমি আমার ছোট ভাই নয়নের কথা শুনছিলাম। ওর কথা শুনতে শুনতে এদিকে আমি কখন যে জরুরি একটা অবস্থায় দাঁড়িয়ে গেছি একটুও বুঝতে পারিনি। তারপর আমি নয়নকে বললাম, তোর গল্পটা এ পর্যন্ত একটু স্টপ কর, আমি ওয়াশরুম থেকে এসে শুনব। এবার নয়ন একটা মৃদু হাসি দিয়ে বলল, বুঝতে পারছি আপু, ঠিক আছে তুমি যাও। আমি নয়নের কথা শুনে একটু অবাক হয়ে গেলাম। ও কি বুঝতে পারল সেটা আমি নিজেই বুঝতে পারলাম না। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝে গেছ। তারপর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নয়নকে বললাম, তুই একটু আমার রুমে আসবে নয়ন। নয়ন তখন আমাকে বলল, কেন যাব না আপু? আর তুমি আমাকে কি কাজের জন্য ডাকছ সেটাও আমি বুঝতে পারছি। নিশ্চয়ই এখন তোমার রুমের কারেন্টের লাইনগুলো ঠিক করতে হবে, তাই তো? নয়নের কথা শুনে আমি একটু হাহা করে হেসে দিয়ে বললাম, সেদিনের পিচ্চি ভাইটা আমার কত বড় হয়ে গেছে, সে এখন অনেক কিছু বোঝে। তারপর নয়ন আমাকে বলল, আজকে আর কারেন্টের লাইনে কাজ করব না আপু, শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না। তারপরেও এসব কাজগুলো অনেক সাবধানে করতে হয়, মা জানতে পারলে অনেক রাগারাগি করবে। এবার আমি নয়নের কথা শুনে রেগে গিয়ে বললাম, মায়ের প্রয়োজনে তোকে তার কাজে ব্যবহার করতে পারে, আর আমার কাজের প্রয়োজনে আমি ব্যবহার করতে পারি না। এবার নয়ন আমাকে বলল, এসব নিয়ে মন খারাপ করো না আপু, আগামীকাল সকালবেলা মা বোধহয় নানুদের বাড়িতে যাবে, তখন অনেক সময় নিয়ে একটা একটা করে লাইনগুলো দেখে সম্পূর্ণ কাজগুলো নিখুঁতভাবে করে দেব। এবার আমি নয়নকে বললাম, ঠিক আছে, সেই অপেক্ষাতেই আমি রয়ে গেলাম। কালকে দেখব তুই কত জোরের মিস্ত্রি। এতদিন তো পুরাতন ঘরের লাইনগুলো মেরামত করছিস, কালকে আমার নতুন ঘরের লাইনগুলো মেরামত করিস, তাহলে আমি বুঝতে পারবো তোকে দিয়ে আরও ভিন্ন ধরনের কাজগুলো করানো যায় কিনা। বন্ধুরা, এবার পরের দিন আমি নয়নকে ডাক দেব। ঠিক এমন সময় নয়নের রুমে গিয়ে দেখি তার কাজের অন্যান্য যন্ত্রপাতি সহ কারেন্টের কাজ করার মূল যে ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেটা সবার কাছে টেস্টার বলে পরিচিত, সেটাকে খুব যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবার আমি নয়নকে বললাম, আরও 1 ঘন্টা আগে মা নানুদের বাড়িতে চলে গেছে, তাড়াতাড়ি চলে আয়, আমার রুমের লাইনটা ঠিক করতে হবে। বন্ধুরা, তারপর নয়ন খুবই উৎসাহিত হয়ে আমার রুমের মধ্যে চলে আসলো। তারপর নয়নের বৈদ্যুতিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেভাবে আমার লাইনের কাজগুলো করছিল আমি আরেকটি গল্পে তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের